অপরা মাত্র কলেজ থেকে ফিরল, কাঁধে ব্যাগ, ক্লান্ত মুখশ্রী। বাড়িতে প্রবেশ করার পথে অদূরের ফুল গাছটার নিচে রুবিনাবুকে দেখা গেল। গাছের চারপাশে ইট সিমেন্টের দ্বারা পাকা করা, সেখানেই গালে হাত দিয়ে বসে আছে রুবিনাবু। সেটা দেখে অপরা আর বাড়ির ভেতর প্রবেশ করল না। এগিয়ে গেল রুবিনাবু দিকে। উদাসীন যুবতী, কোনো খেয়ালই নেই। খেয়াল ফেরাতে হাতখানা টেনে ধরল অপরা। এতে ধ্যান ভাঙল রুবিনার। ছোট ছোট চোখে চেয়ে বলল, এখন ফিরলি? হ্যাঁ। তোমাকে এমন লাগছে কেন রুবিনাবু? কেমন লাগছে? কথাটা বলেই চোখে মুখে হাত ছোঁয়াল রুবিনা। মা বলেছেন সবসময় হাসি খুশি থাকতে হবে। এমনিতেই গায়ের রংটা চাপা, মুখ ভার করে রাখলে আরও বেশি আধার লাগে। তাছাড়া কদিন বাদেই বিয়ে, এখন যতটা সম্ভব নিজেকে গুছিয়ে রাখতে হবে। সবটা স্মরণ করে রুবিনা দীর্ঘশ্বাসের মতন শব্দ করল। অপরা তখন থেকে রুবিনাবুকে দেখে চলেছে। ইস্ট বাদামি মুখখানি, চোখ দুটো স্বচ্ছ, সরু নাকার পাতলা ঠোঁট। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলে হৃদয়টা শীতল হয়ে যায়। অপরা কেমন একটা ধাক্কা খেল। রুবিনাবুকে হুট করেই একটু বেশি সুন্দর লাগছে। ওর অবাক চাহনি দেখে রুবিনা হেসে ফেলল, একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়া হাসি। অপরা শুকনো ঢোক গিলে বলল, রুবিনাবু, কি তুমি অসম্ভব সুন্দর। হো হো করে হেসে ফেলল রুবিনা। অপরা একটু লজ্জা পেয়ে বলল, সত্যি খুব সুন্দর। তাই নাকি? গায়ের রংটা দেখেছিস কেমন কালো? কথাটা বলেই হাতখানা এগিয়ে দিল রুবিনা। অপরার ত্বকের রং ফর্সা, তবে অতিরিক্ত ফর্সা নয়। মেয়েটির সুন্দর ত্বকের কাছে রুবিনার ত্বক খানিকটা ফ্যাকাশে লাগে। অপরা চোখ ফিরিয়ে রুবিনা দিকে চায়। একইভাবে তাকায় রুবিনাও। বিয়েটা ঠিক হয়েই গেল, তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ভাবলেই কেমন লাগছে। সহসাই টনক নড়ে অপরা। তাই তো রুবিনাবু, তো বিয়ে ঠিক হয়েছে। সে যাবে শ্বশুরবাড়িতে, তার বর হবে। কিন্তু সেই বর তো কিয়ান ভাই নয়। তবে কিয়ান ভাইয়ের কি হবে? এ কথা ভেবেই অপরা হৃদয়টা কেমন কেঁপে ওঠে। ও বিনা বাক্যে ওঠে পড়ে। রুবিনাও অন্য মনস্ক হয়ে যায়। তার জীবনটা তার গায়ের রঙের মতনই, ভীষণ চাপা। বাড়িতে বেশ ব্যস্ততা চলছে। দুই গিন্নি ঘেমে নেমে অস্থির। আজ কর্তা বাড়িতেই খাবার খাবেন, তাদের আবার সবটা পারফেক্ট হওয়া চাই। অপরা চোখ দুটো ছোট করে নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছিল। অমনি ছোট গিন্নি বলল, অপু, ফিরেছিস? গোসল করে আয়, একসাথে খাবার খাবি। অপু ক্লান্ত, ভারাক্রান্ত কণ্ঠে বলল, পরে খাবো ছোট মা। কেন রে, খিদে পায়নি? না। বড় গিন্নি খাবারগুলো সাজাতে ব্যস্ত। অপরার কথা শুনে বললেন, তাহলে একটু ফ্রেশ হয়ে আয়। তোর দাদিজান তো রাগ করে আছে, কারো হাতে খাবার খাচ্ছে না। দাদিজানের কথা শুনে অপরা ভ্রু কুঁচকে ফেলল। ও প্রশ্ন করার আগেই ছোট গিন্নি বলল, কয়েকদিন ধরে তুই নাকি তার কাছে যাস না? অপরা খেয়াল হল, দুদিন ধরে দাদিজানের ঘরে যাওয়া হয় না। হবেই বা কেমন করে, ওর তো মনই ভালো নেই। বুড়ির কাছে গেলেই সেটা ধরে ফেলবে, সেই জন্যই তো পালিয়েছিল। অথচ উপায় নেই। অপরা ছোট্ট শ্বাস ফেলে এগিয়ে যায়। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে পুনরায় ফিরে আসে। ডাইনিং থেকে নিজ হাতেই খাবার বেড়ে নিয়ে দাদিজানের ঘরে আসে। দাদিজান অপরার উপস্থিতি বুঝতে পারে, অথচ কথা বলে না। কি গো, তুমি নাকি রাগ করেছ? জবাব নেই। দাদিজান মুখ ফিরিয়ে রাখে। অপরা মুখ ভার করে বলে, তুমি এভাবে রাগ করলে আমি সত্যিই আর কখনো আসব না। এবার ও জবাব নেই। অপু বুঝে অল্পতে হবে না, তাই ঠোঁট কামড়ে বলে, ঠিক আছে, চলে যাব আমি। এই বাড়িতে কেউ আছে আমার? এ কথায় কাজ হয়। অপরা চলে যেতে নেয়, দাদিজান ডেকে ওঠেন। অভিমানের মতন করে অপু বলে, না, ডেকে লাভ নেই, আমি চলে যাই বরং। কি একটা অভিমানের কথা। অপরা অভিমান ভাঙাতে দাদিজান এবার হাতখানা স্পর্শ করেন। ভালো লাগে না, তুমি শুধু শুধু মায়া বাড়াচ্ছ। এটা কেমন হলো? রাগ দেখাবো আমি, অথচ তুই দেখাচ্ছি। আর মায়া বাড়াচ্ছি বলছিস কেন? তো আমি কি সারা জীবন এ বাড়িতে থাকব নাকি? এ কথায় একটু মৌন হয়ে যান দাদিজান। পরমুহূর্তেই অপরার মুখখানি হাত দিয়ে ছুঁয়ে বলেন, কেন, চলে কেন যাবি? তুই সারা জীবন এ বাড়িতেই থাকবি। অপরা ভাবল দাদিজান কথাটা এমনিই বলেছেন। অথচ সে যদি জানত দাদিজানের হৃদয়ে অন্য কিছু চলছে, তবে ওর অনুভূতি কেমন হতো? বিকেলের দিকে কিয়ানের ঘরে উপস্থিত হয় অপরা। কিয়ান তখন শুয়ে আছে,
হাতখানা কপালে ঠেকানো, চোখ বন্ধ করা। অপরা কয়েক সেকেন্ড চেয়ে থাকে। কিয়ান আর অয়নের চেহারায় মিল নেই, মিল আছে শুধু ত্বকের সাথে। দুজনেই ফর্সা, অপরা থেকেও বেশি। অপরা ছোট করে ডাকে, কিয়ান ভাই। ডাকে সাড়া দেয় কিয়ান। অপু, জি। একটু ওঠে বসেন, কথা বলবো। কিয়ানের ললাটে চিন্তা দেখা দেয়। ও চট করেই ওঠে বসে। অপরা দূরত্ব রেখে বসে, তারপর বলে, জানেন রুবিনাবু, বিয়ে ঠিক হয়েছে। এই মুহূর্তে মানুষটার মুখের রংটাই বদলে যায়। শুকনো ঢোক গিলে। অপরা ফের বলে, এটা কোনো বিষয় হলো বলেন। কিয়ান একটু ভরকে যায়। অপরা কথা বোঝার চেষ্টা করে, ভয়ের মতন করে শুধায়, কোনটা? এই যে রুবিনাবু, বিয়ে হচ্ছে। ও, এই বলে থামে কিয়ান, দৃষ্টি রাখে মেঝেতে। অপরা ফের বলে, আমি মানতে পারছি না। কি মানতে পারছ না? রুবিনা বুর বিয়ে। কেন? শেষ কথা একটু উদ্বেগ অনুভব হয়। কিয়ান নিজেও নিজের আচরণে অসন্তোষ হয়। তাই নিজেকে স্বাভাবিক রেখে ফের বলে, তোমার কথাটা বুঝতে পারছি না। একটু খোলসা করে বলবে প্লিজ। অপরা কথা বলে না, চুপ করে থাকে, তাকিয়ে থাকে কিয়ান ভাইয়ের মুখের পানে। মানুষ তার চেহারায় দুঃখ নেই কি? অপরা কেন যেন বুঝতে পারে না। বুঝতে পারে না লোকটার অনুভূতি। সেই জন্যই কি না বলে, রুবিনা বুর বরকে দেখেছেন? বয়স্ক, মোটা, বেটে, পড়াশোনাও জানে না, শুধু টাকা দেখে। এই পর্যায়ে অপু থামে, কিয়ানের মুখশ্রীতে দৃষ্টি ফেলে। ছেলেটার দৃষ্টি প্রাণহীন, মেজাজও শীতল। অপরা কান্না পায়। কান্না পায় রুবিনা বুর কথা ভেবে। এদের ভেতরে কি চলছে সেটা জানতে হবে, জানতে হবে তাকে। অপরা যখন উঠে পড়তে নেয়, কিয়ান বলে, দরজাটা আটকে দিও তো, আমি একটু ঘুমাবো। এইটুকুই, আর কিছু বলার নেই। তবে কি রুবিনা বুর প্রতি কোনো অনুভূতি নেই কিয়ান ভাইয়ের নিকট? অপরা ভেতর থেকে উত্তর আসে না। ও বেরিয়ে আসে, দরজা লাগিয়ে দিয়ে সোজা যায় কথা কাছে। কথা পড়াশোনা করছিল। অপরা গিয়েই বিছানায় শুয়ে পড়ে লম্বা করে শ্বাস নেয়। তারপর বলে, কথা, গুরুত্বপূর্ণ কাজ আছে। কিয়ান ভাইয়ের ভেতরটা খুবলে দেখতে হবে, কি চলছে তার মাঝে। অপরা কিয়ান ভাই আর রুবিনাবু বিষয়ে খুব সিরিয়াস। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। যদি মিথ্যে হতো তবে অমন ভাবে জড়িয়ে ধরত না। ওরা যে সমাজ ব্যবস্থার মাঝে আছে, এতে করে এভাবে জড়িয়ে ধরা স্বাভাবিক কোনো ব্যাপার না। অপরা অনেকটা নিশ্চিত এদের মনে কিছু চলছে। তবে সেটা কি? কথা গিয়েছে রুবিনা বুর বরের বিষয়ে আরও খোঁজ খবর নিতে, এখনও আসছে না। এদিকে অপরা যে অধৈর্য হয়ে যায়। ও ছটফটে দৃষ্টিতে চেয়ে থাকে, মিনিটের পর মিনিট যায়, কথা আসে না। ফলশ্রুতিতে অপরা নিজেই বের হয় রুবিনাবুদের বাড়ির দিকে। ওখানে গিয়ে দেখতে পায় কথা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ও এগিয়ে এসে শুধায়, মুখটা অমন করে রেখেছিস কেন? রুবিনাবু কাঁদছে কেন? জানি না। অপরা আর কথা জানালা দিয়ে উকি দেয়। রুবিনা তখনও কেঁদে চলেছে, কান্নার দমকে নাক টানছে বারবার। তোরে সাবধান করলাম রুবিনা, কিয়ানের সাথে আর কোনো ঘেঁষাঘেঁষি করবি না। এ কথায় রুবিনা একটু চটে গেল, কিছুটা চেঁচিয়েই বলল, সমস্যা কি তোমার? যার তার সাথে বিয়ে দিচ্ছ। কিছু বলতেছি? সমস্যা যদি বুঝতি তবে এই সব কাহিনী করতি না। ওই ছেলে তোরে বিয়ে করবে? এ কথায় রুবিনা একটু দ্বিধায় ভোগে। সে নিজেও বিষয়টি নিয়ে আতঙ্কে আছে। রুবিনার মা এবার একটু আহতই হলেন। মেয়ের পাশে বসে মাথায় হাত রাখলেন। তোরে পেটে তো আমি ধরছি তাই না? তোর জন্য আমার চিন্তা হয় না? এটা সত্য, ছেলের টাকা দেখেই বিয়ে দিতেছি, কারণ টাকায় সুখ দেয়। আমারে দেখছ না, আজীবনের দুঃখ কপালে, কোনো শখ আহ্লাদ নাই। রুবিনা কিছু বলে না। মায়ের এই কথাগুলো শুনে শুনে সে বড় হয়েছে। টাকায় সুখ দিবে, হয়তো দিবে। বিলাসিতার মাঝে থাকলে অনেক দুঃখই থাকবে না, কিন্তু ভালোবাসার মানুষ রেখে অন্য কারো কাছে নিজেকে বিলিয়ে দেওয়া মোটেও সহজ কাজ না। রুবিনা তো পারছে না নিজের মনকে বোঝাতে। অপরা আর কথা কান পেতে এই অবধিই শুনল, ইচ্ছে করেই এরপর আর শুনল না। ওদের দুজনেরই খারাপ লাগছে রুবিনাবু কথা ভেবে। ভাইয়া কি কিছুই করবে না? কথার প্রশ্ন। তার ভাইটা শান্ত, সমুদ্রের পানির মতন, সব সময় রংতুলি নিয়ে বসে থাকে, উদাসীনতা চোখে মুখে। তার ভাইয়ের মন সহজে বোঝা যায় না।
বোঝা যায় না বিধায় এই সম্পর্কে গোপন করতে পেরেছে। কথা ফের বলে, অপুবু ভাইয়া কেন এখনো চুপ? কিভাবে বলবো বল? আসলে বাস্তবতা বড় কঠিন। তুমি ভাইয়ার সাথে একটু কথা বলবে অপুবু? আমার খারাপ লাগছে। রুবিনাবুর ওপর দিয়ে কেমন ঝড় যাচ্ছে। অপু, রমুখ খানা শুকনোই ঠেকল। কিয়ান ভাই তার থেকে যথেষ্ট বড়। তাছাড়া এমন একটা ব্যাপারে সে কিভাবে কথা বলবে বুঝতে পারছে না। দুজন মন খারাপ আর হতাশা নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে আজ নতুন কিছু মিষ্টি এসেছে। মেঝো মা সেসব নিয়েই ওপরের ঘরে যাচ্ছিলেন। ওদের দুজনকে দেখে বললেন, কোথায় গিয়েছিলি দুজনে? অপরা, রমন এদিকে নেই। কথা জবাব দিতে বলল, এই তো এখানেই। তোমার হাতে ওগুলো কি মা? মিষ্টি। খাবি? দিব তোদের। কথা মিষ্টি খেতে পছন্দ করে খুব। তবু ওর ইচ্ছে হল না। ও নাকচ করে দিতেই মেঝো গিন্নি চলে গেলেন। অপরা হতাশার মতন করে বলল, কিয়ান ভাই আর রুবিনাবুর ভবিষ্যৎ নিয়ে আমি একটুও ভাবতে পারছি না রে। দাদিজান এক প্রকার মিষ্টি খাবার পছন্দ করেন। তবে তে চিনি বেশি হওয়াতে সর্বদা খেতে দেওয়া হয় না। অয়ন আজ সেই খাবারটি নিয়ে এসেছে। খাবারটি ওদের এলাকায় নারকেলি বলে পরিচিত। মূলত নারকেল, মিঠাই আর দুধ দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। অয়ন দাদিজানের কাছেই বসে আছে। খুব বেশি আনেনি সে। দাদিজান খেতে খেতে বলেন, এটা কিসের জন্য দিলে দাদুভাই? অয়ন হেসে বলল, তোমার এটা। স, হ্যাঁ, তা কিসের জন্য দেওয়া হচ্ছে? আসলে, বলেই দাদিজানের নিকট হল অয়ন। একটু মিনমিনে সুরে বলল, কিয়ান ভাইয়ের বিয়ে দিচ্ছ না কেন? এ কথা বলে অন্য দিকে দৃষ্টি ফেরাল অয়ন। হাজার হোক, কিয়ান তো তার বড় ভাই। বড় ভাইয়ের বিয়ে না হলে নীলার ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। দাদিজান হেসে বললেন, বুঝেছি কথা। নিজের জন্যই এসেছ তাহলে? একদমই না, আমি নিজের জন্য আসিনি দাদিজান। দাদিজান হাসেন। নাতির কথা তিনি বুঝতে পারেন। নারকেলি মুখে দিয়ে বলেন, কিয়ান দাদুভাইয়ের জন্য অপুকে ভেবেছি। তোমার কি মতামত? অপু, নামটা শুনে অয়নের ভ্রু কুঁচকে গেল। ও আরেকটু খোলসা করতে শুধাল, অপরা? হ্যাঁ, ভালো হয় না? কিয়ান ভাই আর অপরা? দাদিজান, কেন যেন মানতে পারছি না। কথাটা বলেই অয়ন হতাশার মতন করে তাকাল। দাদিজান একটু দীর্ঘ নিঃশ্বাসের মতন ফেলে বললেন, আমি চাই অপু এ বাড়িতেই থাকুক। কেউ তো মানা করেনি দাদিজান। তবে, অয়নকে থামিয়ে দিয়ে দাদিজান বললেন, ওর অন্য জায়গায় বিয়ে হলে এ বাড়িতে থাকতে পারবে? অয়ন একটু রসিকতার ছলে বলল, ওর বরকে ঘর জামাই রাখলেই তো হয়। সব কিছু রসিকতায় হয় না দাদুভাই। আমি যতদিন বেঁচে আছি ততদিন অপুকে নিয়ে চিন্তা করছি না। তবে আমি যখন না থাকব তখনকার পরিবেশ কিন্তু ভিন্নও হতে পারে। অয়ন শুনল, বুঝল, কিন্তু কেন যেন মানতে পারল না। ও দাদিজানের ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। অমন সময় দেখা গেল এক কাপ চা নিয়ে কিয়ানের ঘরের দিকে যাচ্ছে অপরা। ও একটু স্মরণ করল, কিয়ান ভাইয়ের সাথে এর আগে এত বেশি ঘনিষ্ঠতা ছিল না অপরা, কিন্তু এখন যেন একটু বেশিই কথাবার্তা চলে তাদের। বরাবরের মতনই রংতুলি নিয়ে বসেছে কিয়ান। অপরাকে দেখে একটু খানি হাসার চেষ্টা করল। বিকেলের এই সময়টায় মনটা কেমন চাচা করছিল। অপরা কিভাবে বুঝল? নিজের এই ভাবনাটা অন্তরে না রেখে কিয়াত সুধাল, চায়ের জন্য মনটা কেমন করছিল। তুমি দেখি মন পড়তে পারো অপু। চা কাপ নিয়ে চুমুক বসাল কিয়ান। অপরা পাশে বসল। কিয়ান সুন্দর একটা ছবি তৈরি করেছে, যেখানে একটা যুবক ছেলেকে দেখা যাচ্ছে, হাতে বাঁশি। অপরা মন দিয়ে ছবিখানা দেখল। তারপর বলল, ছবিটা সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ, আরও কিছু ছবি তৈরি হয়েছে। দেখাই তোমায়। কিয়ান অনেকগুলো পেন্টিং বের করে আনল। এটা অস্বীকার করার উপায় নেই, কিয়ানের হাতের কাজ অনেক বেশি সুন্দর। অপরা সবগুলো ছবি দেখে নিয়ে বলল, ওই ছবিটা তো দেখালেন না কিয়ান ভাই। কিয়ান মাত্রই ক্যানভাসে একটা আঁচড় কেটেছিল। ওই ছবি বলতে মেয়েটি কি বুঝিয়ে সেটি তখনও বুঝেনি। তাই ঘুরে তাকাল। কোন ছবি? যেই ছবিটায় শুধু একটা মেয়েকে দেখা যায়, যা আপনি কাউকে দেখাতে চান না, লুকিয়ে রাখেন। কথাটা শুনে কিয়ানের চোখ মুখ কেমন অস্থির হয়ে গেল। অপরা মাথাটা নত রেখেই বলল, রুবিনাবু, বিয়ে হয়ে যাচ্ছে। আপনি কিচ্ছু করবেন না? এ কথার পর কিয়ান বুঝে গেল অপরা অনেক কিছুই জেনেছে। ও বিষয়টা আর লুকাতে চাইল না, বরং দরজার কাছে তাকিয়ে সতর্ক হয়ে বলল, সমস্যাটা গভীর অপু।
তাকে ভালোবাসেন না কিয়ান ভাই? কিয়ান চুপ রইল। সে ভালোবাসে, ভালোবাসে শ্যামমুখের সেই মেয়েটিকে। অপরা এবার অধৈর্য হয়ে বলল, রুবিনাবু খুব কাঁদছিল। তাকে হারিয়ে ফেলবেন না কিয়ান ভাই? তাকে হারিয়ে ফেলবেন না। কথাগুলো বলতে গিয়ে অপরা চোখ ভিজে ওঠল। কেন যেন অভাগী মেয়েটার জন্য কষ্ট লাগছে। হয়তো সে নিজেও অভাগী বলে। কিয়ান অপরা যাওয়ার দিকে তাকিয়ে রইল। অস্পষ্ট সুরে আওড়াল, তাকে হারাতে চাই না অপু। তাকে নিজের কাছে রাখতে চাই সম্মান দিয়ে। সেই জন্যই তো এতদিন ধরে একান্তে লড়াই করে যাচ্ছি। কাউকে জানতে দেইনি। ঘরে ফিরে দরজা লাগিয়ে দিল অপরা। একটু জোরেই লাগালো, ফলে অয়নের কানে সেটা পৌঁছে গেল। ও এদিকেই ছিল। অপরা কক্ষের সামনে এসে দরজায় ঠকঠক করল। ভেতর থেকে অপরা বলল, কে? আমি। দরজা খোলতো, আমার মাথা ব্যথা করছে অয়ন ভাই। পরে আসিয়েন, কথা আছে। এখনই দরজা খোল। বাধ্য হয়েই দরজা খুলল অপরা। অয়ন হুড়মুড় করে ভেতরে পৌঁছে গেল। অপরা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও অয়ন খুব করে বুঝতে পারল। তাই চোখ মুখ শক্ত করে বলল, কান্নাকাটি করেছিস নাকি? না তো। আপনার কিছু লাগবে? না। তাহলে এমনি এলাম। বলেই চুপ হয়ে গেল অপরা। অয়ন পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে সহসাই বলে ওঠল, কিয়ান ভাইয়ের সাথে তোর কি চলে রে? কথাটা শুনে যারপর নাই অবাক হল অপরা। মিনমিনে সুরই বলল, কিছু চলে না তো। মায়ের সামনে মাথা নত করে আছে কিয়ান। ছোট গিন্নি ছেলে, কে ভালো মতন পরখ করে নিচ্ছেন। এদিকে ছেলেটি ক্ষণে ক্ষণে শ্বাস ফেলে ক্লান্ত প্রায়। তুমি কিছু বলবে মা? বলার তো অনেক কিছু আছে। তবে তোমাকে আমার সুবিধায় ঠেকেছে না বাবা। এ কথা বলেই ছেলের দুবাহু স্পর্শ করলেন তিনি। কিয়ান সরল চোখে মায়ের দিকে তাকাল। তুমি আমাকে কথা দিয়েছ কিয়ান? মনে আছে তো? কিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ছোট গিন্নি অধৈর্য হয়ে বলেন, ওই মেয়েটার মাঝে কি এমন খুঁজে পেলে? রুবিনাকে কোন দিক থেকে তোমার সাথে মানায়? চয়েজ এত খারাপ কেন? সামনে দাঁড়িয়ে থাকা নারীটি যদি তার মানা হতো, তবে নিশ্চিত চিৎকার করে উঠত কিয়ান। তবে মায়ের কাছে চিৎকার মানায় না। শান্ত প্রকৃতির সে শান্তভাবে বলে, সব সময় চোখের সৌন্দর্যই সবকিছু হয় না মা। মনের সৌন্দর্য, তাই আসল। সামান্য জ্ঞানটুকু নেই তোমার? তোমার পাশে কতটা কালো সে দেখেছ? কিয়ানের ভেতরটা খারাপ লাগায় পূর্ণ হয়ে উঠল। ছোট গিন্নি ছেলের বাহু দুটো ছেড়ে দিয়েছিলেন, তিনি পুনরায় বাহু টেনে ধরে বললেন, কসম করে বলেছ, তুমি রুবিনাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ওর বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা হতে দিবে। কিয়ান আরেক দফায় আহত হয়। তার ভেতরে একরাশ কান্না জমে আছে। মা, আরেকবার ভেবে দেখা যায় না? রুবি তো খারাপ মেয়ে নয়। উফ, অসহ্য লাগছে। তুই আমার মাথা নষ্ট করে দিচ্ছিস। অবাক লাগে, এটা আমার ছেলে। এমন পছন্দ কেমন করে হয়? অয়নের থেকে শিক্ষা নিতে পারো না? অয়নের কথা ওঠায় ছেলেটির কপালে ভাঁজের সৃজন ঘটল। ও প্রশ্ন করার আগেই ছোট গিন্নি আফসোসের সুরে বলে, আমার কপালই খারাপ। অয়নটা বুদ্ধিমান, প্রেম করছে ডাক্তারের মেয়ের সাথে। যেমন রূপ, তেমন পরিবার। কোনো খেয়াল আছে নীলার পারিবারিক অবস্থা সম্পর্কে? একটা ধাক্কা এসে কিয়ানকে স্পর্শ করে যায়। ও প্রশ্ন করে, অয়নের সাথে নীলার সম্পর্ক আছে? হ্যাঁ, এটাও জানো না দেখি। আসলে ও তোমার মতন গর্দভ না। বেকুব কোথাকার। পছন্দ করেছে পাশের বাড়ির মেয়েকে, যার পারিবারিক অবস্থার কথা নাই বা বললাম, গায়ের রং অবধি কালো। নিজের ভেতর দমিয়ে রাখা খারাপ লাগাটুকু এবার বের হয়ে আসল। কিয়ান শক্তপোক্ত গলায় বলল, ও কালো নয় মা, শ্যামবর্ণ। আর তাছাড়া কালো হলেও আমার সমস্যা নেই। ও আমার চোখে সব থেকে সুন্দর। কি যন্ত্রণা! এ ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত তিনি। এতগুলো মাস ধরে ছেলেটাকে বুঝিয়ে যাচ্ছেন। একটু বুঝতে না বুঝতেই ফের অবুঝের মতন করে। এবার ভয়েই লাগে, যদি কোনো অঘটন হয়ে যায়। মেয়েটার বিয়ে হয়ে গেলে একটা শান্তি হয়। নুহাস পোড়াচ্ছিল। তবে অপরা মনোযোগ কোথায়? তার মনোযোগ তো অন্য জায়গায়। সে ভাবছে কিয়ান ভাইয়ের কথা। এই মানুষটা ভীষণ শান্ত। এই শান্ত মানুষটার মনে কি চলছে সেটা বোঝা মুশকিল। অয়ন হলে অপরা নিশ্চয়ই কিছু একটা বুঝে নিত। তবে কিয়ান ভাইয়ের বিষয়ে সে কিছুই ভাবতে পারছে না। ওর মাথা খোলসা হয়ে গেছে। যন্ত্রণা খেলা করছে চোখে। অমনি স্কেলের আওয়াজে ধ্যান ফিরে এল মেয়েটির। নুহাস ইস্ত কেসে বলল, তুমি মনোযোগ দাও না কেন?
অপরা জবাব না দিয়ে বইয়ের দিকে চোখ রাখে। নুহাস কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, সমস্যা কি? এভাবে পড়া হবে? আজ কথা নেই, মেয়েটার পেট ব্যথা, তাই একাই পড়তে হচ্ছে। অপরাকে নুহাস নিজেকে ভীষণ শাসনে রেখেছে। অপরা প্রতি অনুভূতিটা ক্রমশ বেড়ে চলেছে। এই অনুভূতি কোনো নেতিবাচক প্রভাব যেন না ফেলে সেই বিষয়ে ভীষণ সতর্ক সে। তবে কখনো সখনো মনটা কেমন করে ওঠে। নুহাস নিজের দৃষ্টি ফিরিয়ে বলে, আজ তাহলে থাক। অপরা এখনও মনোযোগ দিতে পারছে না, সেই জন্য কথাটা বুঝেনি। কিছু বললেন? নুহাস অবাকই হয়। মেয়েটা অমনোযোগী ঠিক আছে, তবে আজ একটু বেশিই লাগছে না? তোমার কি শরীর খারাপ? না তো। শিওর? হ্যাঁ। অপরা মৌন হয়ে যায়। নুহাস হতাশ হয়, ওঠে দাঁড়ায়। আজ আর পড়াব না, কাল ঠিক মতন হোমওয়ার্ক করে রাখবে। অপরা কেবল মাথা দোলায়। নুহাস বের হয়ে যায়। বইপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে দেখা যায় অয়ন দাঁড়িয়ে। তার পাশেই নুহাস। দুজন কথা বলছে। অপরা কে দেখে চোখ ফেরায় অয়ন। ঠিক আছে, আজ তাহলে যাও, কথার শরীর ঠিক হলেই এসো। জি ভাইয়া। নুহাস চলে যায়। অয়ন এগিয়ে এসে বলে, তুই একটা জ্বালাতন। মেয়েটি সঙ্গে সঙ্গে শুধায়, কেন? নুহাসও তোকে সহ্য না করতে পেরে অল্প পড়িয়ে চলে গেল। বুঝিস কতটা গর্দভ তুই? হুম, বলেই পাশ কাটিয়ে যায় মেয়েটি। অয়ন অবাক চোখে তাকিয়ে রয়। অপরা মনটা একটু বেশিই বিষণ্ণ নয়? পেটের যন্ত্রণায় কাতর কথা। অপরা গরম পানি নিয়ে এসেছে, ভাপ দিলে কিছুটা আরাম লাগবে। অপু কে দেখে কথা বলে, কিছু ভাবলে? অপু জানে মেয়েটি কি বলেছে। ওর বিষণ্ণতা আরও বাড়ে। হট ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, মাথায় আসছে না। তার মানে রুবিনাবু অন্য জায়গায় বিয়ে হবে? বলতে বলতে কথার মুখটা কাদো কাদো হয়। অপরা নিজেও অসহায় হয়ে তাকিয়ে থাকে। কোনো সমাধান নেই? দুজন কে একসাথে করে কথা বলবো? অপরা শুধায়, কথা কে? কথা বলে বুঝতে পারছি না কোনটা ভালো হবে। আর তো মাত্র কটা দিন। দুজনেই ভীষণ অসহায় বোধ করে। অপরা মিনমিনে সুরে বলে, আমি বরং একবার রুবিনাবুদের বাড়ি থেকে ঘুরে আসি। ভাবনা মতোই রুবিনাদের বাড়িতে চলে আসে অপরা। ভিটে পাকা টিন চালের ঘর রুবিনাদের। রুবিনার ঘরটাও বেশ ছোট, তবু বেশ গুছিয়ে রেখেছে মেয়েটা। বসে আছে লম্বা চুলগুলো ছেড়ে। অপরা উকি দিয়ে বলে, আসব রুবিনাবু? অপরা অনেক মাস ধরেই এ বাড়ি মুখো হয় না। ওই যে তার জন্য রুবিনাবু বিয়ে ভাঙল, সেদিন থেকেই এ বাড়িতে আসে না সে। মেয়েটিকে দেখে ভালোই লাগে রুবিনার। আয়ে, কতদিন পর এলি আমার ঘরে। অপরা এগিয়ে যেয়ে রুবিনার পাশে বসে। রুবিনা তার লম্বা মসৃণ চুলগুলো হাতের সাহায্যে খোপা করে নেয়। খোলা চুলেই তো ভালো লাগছিল। তুমি জানো তোমার চুলগুলো কত সুন্দর। এ কথায় রুবিনা হাসে। কিয়ানও একইভাবে ওর চুলের প্রশংসা করে। মানুষটা সব সময় বলে, রুবি, তোমার চুলগুলোই আমাকে প্রথম মোহে ফেলে দেয়। সুন্দর সেই কথাগুলো স্মরণ করেই রুবিনার বুকটা হু হু করে ওঠে। দু চোখ অশ্রুতে ভরে ওঠে। রুবিনাবু, মেয়েটির বাহু স্পর্শ করে ডাকে অপরা। রুবিনা ঘাড় ফিরিয়ে চায়। কাঁদছ কেন? কাঁদছি না তো, চোখটা এমনি জ্বালা করে ওঠল। বলতে বলতে ওড়নার কোণে চোখ মুছে নেয় রুবিনা। অপরা মৌন হয়ে দেখে শ্যামরঙের রুবিনাকে। এটা সত্য, হুট করেই মেয়েটি চোখে পড়ার মতন না। কিন্তু যখন কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকা যায়, তখন এই সৌন্দর্য উপলব্ধি হয়। অপরা একটু বেশিই বিস্মিত হয়ে পড়ে। হয়তো এভাবে প্রেমে পড়েছিল কিয়ান ভাই। তার থেকেও অনেকটা কম উজ্জ্বল ত্বকের মেয়েটির মাঝে। তোর জন্য কিছু নিয়ে আসি। কতদিন পর এলি? বলতে বলতে ওঠে যাচ্ছিল রুবিনা। অপরা আটকে দিল। মুখে বলল, যেও না, বসো একটু। আমি কিছু খাবো না। কেন? এতদিন পর এলি তুই এভাবে? আমি কি পর নাকি? তুমি বসো তো। হার মেনে বসল রুবিনা, তবে দৃষ্টি ঘুরিয়ে রইল। আজকাল হুট করেই কান্না এসে যায়। বিয়ে নিয়ে তোমার অনুভূতি কেমন গো? ভালো, মৃদু সুরে জবাব দেয় রুবিনা। অপরা একটু আমতা আমতা সুরে বলে, আমি তো বিয়ে নিয়ে ভাবতেই পারি না। বিয়ের কথা মনে হলেই কেমন ভয় লাগে। ভয়ে কেন লাগে? বাহ রে, একটা নতুন মানুষ, তার সাথে সারাটা জীবন কাটাতে হবে। কেমন হয় সেটা নিয়ে একটা চিন্তা আছে না? তাই তো, একদমই নতুন একটা মানুষ, যার সাথে নতুন একটা জীবন শুরু করতে হয়। এটা নিয়ে ভয় হওয়ারই কথা। রুবিনা ও তো ভয় পায়, তবে একটু আলাদাভাবে। কারণ এই ভয়টা নতুন মানুষটাকে নিয়ে নয়,
বরং নিজের মানুষটাকে হারিয়ে ফেলার ভয়।